আজকে আমি শুরু করব চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। অর্থাৎ স্কুল থেকে যে প্রশ্নগুলো দিয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করব আজকে। তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নর নিচে উত্তর লিখে একসাথে করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, গর্তের ভিতর কে? ও এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল? ছাগলছানা বলেছিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। দ্বিতীয় প্রশ্ন কি? কিভাবে ইয়াশুয়াকি চান টেলিভিশন যন্ত্রটির সঙ্গে তত্ত্বচানের পরিচয় ঘটিয়েছিল? উত্তর হচ্ছে, জানো আমার দিদি তো আমেরিকায় থাকে, ও বলছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াশুয়াকি চান খুব উৎসাহের সঙ্গে বলল, ও বলছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়ি বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো। টেলিভিশন নাকি একটা বাক্সের মতন, আমার দিদি বলেছেন। তো দুটো প্রশ্ন হয়ে গেল আমাদের। তৃতীয় প্রশ্ন কি? পট গুলটিস ওয়ার কি? পট গুলটিস ওয়ার হচ্ছে কি সেটা আমরা দেখে নিই। লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর তার ছেলেবেলার দিনগুলির গল্পে জানিয়েছেন। তারা জেঠতুতো, খুড়তুতো, পিসতুতো মেতে ছিলেন। ছাদের এক কোণে গঙ্গা মাটি জড়ো করা ছিল। লেখিকারা তাই দিয়ে গোলাগুলি করিয়ে একরকম যুদ্ধ শুরু করেছিল। পরবর্তীকালে লেখিকা দুষ্টুমি করে নরম কাদার গুলিকে লাল করে পুড়িয়ে নিয়ে এমন খেলা শুরু করলেন যে দুই পক্ষই আহত হয়ে যায়। বোঝা গেল তাহলে? চতুর্থ প্রশ্ন হচ্ছে, মালগাড়ি কবিতার কথক কেন মালগাড়ি হতে চায়? মালগাড়ি কবিতার কথক কেন মালগাড়ি হতে চায়? উত্তর হচ্ছে, কবি প্রেমেন্দ্র মিত্র তার মালগাড়ি কবিতা জানিয়েছেন। অর্থাৎ এটা মালগাড়ি কবিতা থেকে প্রশ্ন। তো এই কবিতা থেকে তারপরে তোমার গল্প থেকে প্রশ্ন লিখতে হলে প্রথমে কবিতা বা গল্প যেটা সেটা লিখতে হবে এবং লেখক লেখিকার নাম সঙ্গে দিয়ে দিতে হবে, তাহলে তোমাদের নাম্বারটা খুব ভালো আসে। তো পড়ি। কবি প্রেমেন্দ্র মিত্র তার মালগাড়ি কবিতা জানিয়েছেন তিনি অন্য সব কিছু ছেড়ে মালগাড়ি হতে চান। এর পিছনে তিনি অনেক অবশ্যই কারণ জানিয়েছেন। প্যাসেঞ্জার ট্রেন বা মেল ট্রেন শুধু কাজের ধান্দা নিয়েই থাকে। তারা স্টেশন পাওয়া মাত্রই যাত্রী ওঠানো নামানোর কাজ শুরু করে, আর লেট হয়ে যাওয়ায় ভয় সর্বদাই তাদের পিছনে ধাওয়া করে। কিন্তু কবি যদি মালগাড়ি হন তাহলে তিনি নিজের খুশিতে চলাফেরা করতে পারবেন। টাইম টেবিল দেখার তার কোনো প্রয়োজন থাকবে না। তিনি যত দূরে যেখানেই যান না কেন সমস্ত রেল লাইনের ওপর শুধু তারই অধিকার থাকবে। পঞ্চম প্রশ্ন, লুসাই পাহাড়ের বড় ভয়ঙ্কর জায়গাটির পরিচয় দাও। উত্তর হচ্ছে, লেখক প্রমোদারঞ্জন রায়
তার বনের খবর গল্পে জানিয়েছেন লুম্মাই পাহাড়ের যে জায়গা কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা, তার মধ্যে একটা গ্রাম নেই, পথ নেই। লুমাই বন কেটে পথ করে আগে চলে, তবে আর সবাই আগেতে পড়ে। সে ঘোর বনে মানুষের নাম গন্ধ নেই, শুধুই পশু কিলিবিলি। তো এই প্রশ্নটার উত্তর আরেকবার পড়ে নিই আমরা। লেখক প্রমোদারঞ্জন রায় তার বনের খবর গল্পে জানিয়েছেন লুম্মাই পাহাড়ের যে জায়গা কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা, তার মধ্যে একটা গ্রাম নেই, পথ নেই। লুমাই বন কেটে পথ করে আগে চলে, তবে আর সন্ধ্যার আগে পারে। সে ঘোর বনে মানুষের নাম গন্ধ নেই, শুধুই পশু কিলিবিলি। এবার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে মূর্ধন্য ধ্বনি বলতে কি বোঝায়? এই প্রশ্নটার উত্তর তোমরা ভাষা পাঠে পেয়ে যাবে। বাংলা বই আছে পাতাবাহার এবং আরেকটা আছে ভাষা পাঠ। ওই দ্বিতীয় খণ্ড ভাষা পাঠে তোমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। তো আমি বলে দিই, মূর্ধন্য ধ্বনি বলতে বোঝায় যে সকল ধ্বনি উচ্চারণের সময় জীব মূর্ধায় পার্শ্ব করে সেই সব ব্যঞ্জন ধ্বনিকে মূর্ধন্য বলে। যেমন ট, ঠ, ড, ঢ, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র। এবার প্রথম পার্টটা শেষ হলো। এবার প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এগুলো কীভাবে বুঝবে তোমরা? তোমাদের কোশ্চেন কেমনভাবে দিয়েছে? দুটো পরীক্ষার কোশ্চেন একটাই দিয়ে দিয়েছে, মানে একবারে দুটো পরীক্ষার প্রশ্ন একবারে দিয়ে দিয়েছে। প্রথম পৃষ্ঠায় প্রথম পার্ট, অর্থাৎ প্রথম পরীক্ষা যখন হওয়ার কথা ছিল তখন তো আমাদের এই মহামারীর কারণে হয়নি, তো সেটা এখন দিয়ে দিল। তো প্রথম পার্টটা আমরা শেষ করলাম। এবার দ্বিতীয় পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে এটাকে বলা হয় দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টের প্রশ্ন শুরু করব। দ্বিতীয় পার্টের প্রথম প্রশ্ন কি? সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির কোনো সন্দেহ নেই? অর্থাৎ কি বলছে যে সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির কোনো সন্দেহ নেই? উত্তর হচ্ছে সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিশাল পাঠশালা বলেছেন। দিন রাত আমরা পরিবেশ থেকে নানাভাবে নানা জিনিস শিখছি। পাঠ্য বিষয়ে বইয়ের পাতায় পাতায় আমরা কৌতূহল বশে যা শিখছি তা অতি সামান্যই, কিন্তু পৃথিবীর বিরাট খাতায় যে অগণিত পাতা আছে তা থেকে শিখতে হবে আমাদের সারা জীবন ধরেই। এ বিষয়ে কবির কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্ন, নরহরি দাস গল্পে বাঘ, শিয়াল আর ছাগলছানাকে তোমার কেমন লেগেছে? এটা পুরো নিজের মতন করে লিখতে হবে। নিজে তোমার যেমন লেখেছে ঠিক তেমনই লিখবে, নিজের মতন করে লিখতে পারো। এবার আমি একটা লিখেছি, সেটাও লিখলেও হবে। কী লিখেছি? নরহরি দাস গল্পে বাঘ আর শিয়ালকে একদম ভালো লাগেনি। যদিও প্রাণীসমূহের মধ্যে বাঘ সবচেয়ে শক্তিশালী প্রাণী এবং শিয়াল সবচেয়ে চালাক প্রাণী, তবুও শক্তির বিচারে দুর্বল ছাগলের কাছে। একটা ছোট্ট ছাগলের কাছে প্রাণীর রাজা অর্থাৎ পশুদের রাজা বাঘ এবং বুদ্ধির রাজা শিয়াল দুজনেই হার মেরে গেল একটা ছোট্ট ছাগলের কাছে। একেবারেই বোকা।
নরহরি দাস রূপী ছাগলছানার ছলনাময় কথা শুনে প্রাণের ভয়ে তক্ষুনি 25 হাত এক লাফ দিয়ে বাঘ তার বাসায় ফিরে আসা এবং গর্তের ভিতর লুকিয়ে থাকা কালো ছাগলছানাকে দেখে শেয়ালের রাক্ষস মনে করা বাঘ ও শেয়ালের কাছে একটা হাস্যকর ও লজ্জাজনক ঘটনা। অন্যদিকে উপস্থিত বুদ্ধি দিয়ে ছাগলছানার আত্মরক্ষার ঘটনা সত্যিই খুব প্রশংসার যোগ্য। তাহলে বোঝা গেল। আর তৃতীয় প্রশ্ন কি? স্কুলের হলঘরে তাঁবু খাটানোর 2 দিন পরে ঘটনাটা ঘটেছিল। কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? তো কোন ঘটনার কথা বলা হয়েছে, তাহলে উত্তরটা পড়লে আমরা বুঝতে পারবো। উক্তিটি তেতসুকো কুরোয়ানাগি লেখকের তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্প থেকে নেওয়া। ঘটনাটি হলো তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না। বোঝা গেল। এবার চতুর্থ প্রশ্ন হচ্ছে, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে এ কথা বলা হয়েছে কেন? আম বাগিচার তলায় যেন তারা হেসেছে এ কথা বলা হয়েছে কেন? উত্তরটা পড়ি। উক্তিটি গোলাম মোস্তফা এর লেখা বনভোজন কবিতা থেকে নেওয়া। এই প্রশ্নটা গোলাম মোস্তফা লেখা বনভোজন কবিতা থেকে নেওয়া। এ কথা বলা কারণ নুরু, পুষি, আয়েশা, সফি সবাই আম বাগিচার তলায় এসে শখের রান্না করছিল। এখানে ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে। তো বোঝা গেল। এবার পঞ্চম প্রশ্ন হচ্ছে, বিচিত্র স্বাদ কবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কিভাবে ধরা পড়েছে? বিচিত্র স্বাদ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে কবি রাতে জানালা খুলে দেখছেন পাগড়ি পরে পাহাড়ওয়ালা গলি দিয়ে লণ্ঠন ঝুলিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। রাত যখন 10-11টা হয় তখন রাস্তার গলিতে কেউ থাকে না। কবির ইচ্ছে হয় সেও যেন পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগে। বোঝা গেল। তাহলে এক দাগের প্রশ্নগুলো হয়ে গেল দ্বিতীয় পাঠের। এবার দ্বিতীয় পাঠের 2 দাগের প্রশ্ন কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো 2-এর 1 দাগ কি বলেছে? তালিবস্য, পেটকাটা মধ্যাহ্নস্য এবং দন্তস্য কে ঊষ্মধ্বনি বলা হয় কেন? এগুলো ভাষাপাঠের প্রশ্ন। উত্তর হচ্ছে তালিবস্য, পেটকাটা মধ্যাহ্নস্য, দন্তাস্য কে ঊষ্মধ্বনি বলা হয় কারণ এই সব ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু সংকীর্ণ বায়ুপথে আংশিক বাধা পেয়ে শীষ জাতীয় ধ্বনি তৈরি করে। ঊষ্মধ্বনি 4টি। ঊষ্মধ্বনি কয়টি? তাহলে 4টি। কি কি? তালিবস্য, পেটকাটা মধ্যাহ্নস্য, দন্তস্য এবং হ। তোমরা এই পুরোটা লিখে দেবে, ঠিক আছে? এবার দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? অল্পপ্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। তাহলে অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ কি? ক, চ, ট, ত, প, গ, বর্গের জ, ড, দ, ব। এগুলো হলো অল্পপ্রাণ ধ্বনি। এবার মহাপ্রাণ ধ্বনি কি কি? খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ড। এগুলো হলো মহাপ্রাণ ধ্বনি।
বা লাস্ট প্রশ্ন, দ্বিতীয় পার্টের লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন। একটা ছক দিয়েছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাও। এই ছকটা কি করে করবে? এই দেখো এখানে রয়েছে তোমার ক, আর এই জায়গা খ, তাই তো? এটাকে বলা হয় ক স্তম্ভ এবং এটাকে বলা হয় খ স্তম্ভ। এই ক স্তম্ভে কি বলেছে? ক বর্গ। ক বর্গ কি? এখানে খ স্তম্ভে রয়েছে কণ্ঠ, তাহলে ক বর্গ কি? কণ্ঠ। চ বর্গ কি? তালু। ট বর্গ মূর্ধা। ত বর্গ দন্ত। আর প বর্গ ওষ্ঠ। তাহলে বোঝা গেল? তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, আর যদি একটুও সাহায্য করে থাকে তোমাদেরকে, তাহলে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং মূল্যবান একটি কমেন্ট করে দেবেন। তাহলে কী হবে? আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটা সাহস পাবো ও আনন্দ পাবো। এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যা ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং কোনো অবস্থাতেই বাড়ির বাইরে বেরিও না।